গাউসিয়া মার্কেটে কোনো একজন মহিলা যে তাদের গায়ে একটা খারাপ স্পর্শ ছাড়া কেউ ওখান থেকে ফিরতে পারে নাই। এই যে পুরুষতন্ত্রের লজ্জা, পুরুষ জাতির লজ্জা, এটা কোনো প্রভাবশালী মহল, পয়সার দাপট, ক্ষমতার দাপট এবং জামিন নেওয়া, এই যে অনৈতিক, আমি যে কথাটা একটু আগে বললাম, সেটা মানে বিচার বিভাগের সকল স্তরে, সেটা বিচারক বলেন, সেটা আইনজীবী বলেন, সেটা বিচার কার্যে জড়িত অন্যান্য কর্মকর্তা বলেন, সেটা জেলখানা বলেন, সেটা জেল সুপার বলেন, গাউসিয়া মার্কেটে কোনো একজন মহিলা যে তাদের গায়ে একটা খারাপ স্পর্শ ছাড়া কেউ ওখান থেকে ফিরতে পারে নাই। এই যে পুরুষতন্ত্রের লজ্জা, পুরুষ জাতির লজ্জা, এটা কোনো ব্যক্তি বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা কোনো একটা নির্দিষ্ট ধর্ম কারোর জন্য না, এটা হচ্ছে সবার জন্য। রামিসার মতো একটা গোলাপ, যে গোলাপটা ফুটে নেই, এই মেয়েটাকে যেই শয়তান, এই যে আমি আরো একদিন বলছিলাম আপনার শোতে, আমাদের জাতীয় কবি নজরুল বলছিলেন, আমরা কোনো একটা খারাপ কাজ দেখলে পশুর সাথে তুলনা করি। পশু তো আমাদের থেকে অনেক ভালো, পশু কিছু বুঝে না, পশুর কোনো ভাষা নাই, পশুর কোনো চিন্তা নাই, সে শুধু নিজেকে বাঁচার জন্য আরেকজনকে আক্রমণ করে। তো মানুষকে চিন্তাশীল পশু বলছে, এটা আমি নিজে আমার সোশ্যাল মিডিয়াতে লিখছি। এই চিন্তাশীল পশু, বিশেষ করে এটা অধিকাংশ হচ্ছে পুরুষরা, আপনি বলতে পারেন 90% হচ্ছে এই চিন্তাশীল পশু, মানে ওয়াইল্ড, বন্য জন্তু, জানোয়ার, এই আমরা পুরুষতন্ত্র। এখন প্রশ্ন হচ্ছে, এই শিশু, এই বাচ্চা নারী শিশু, তাদেরকে বাঁচাইতে হলে কি করতে হবে? এখন প্রচলিত আইন আছে, আপনি দেখেন এই মেয়েটা, এরকম কিন্তু সমাজে অহরহ ঘটে, কিন্তু একটা বিস্ফোরণ হয়, যেটা এই রামিসার ব্যাপারে ঘটছে। সারা বাংলাদেশের 18-20 কোটি মানুষ বিস্ফোরণমুখ হয়ে গেছে, স্বাভাবিক। কিছুদিন পর কিন্তু আবার তারা এই ইস্যুটা ভুলে যায়। এখন রামিসা এসছে, রামিসার পরে হয়তো নতুন করে শিকার হবে, আসলে এটা বন্ধ হচ্ছে না। এরপরে আরো হয়েছে, মাদ্রাসায় হয়েছে, আর একটা মাদ্রাসায় হয়েছে, হুজুরকে গ্রেপ্তার করছে। তারপরে দিন এই তিনটা হয়ে গেল। আজকে আরেকটা ঘটনা আমি যদি যোগ করতে চাই, সেটা হচ্ছে একদিন মা তার বাচ্চাকে নিজে আসলে জখম করে মেরে ফেলেছে। এখন হচ্ছে কারোর কাছে নিরাপদ থাকছে না। আজকের ঘটনা এটা। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে আমাদের সমাজের, আমরা যে সমাজ তৈরি করছি, এই সমাজকে আমরা সভ্য করতে পারি নাই। রিলিজিয়াসলি, পলিটিক্যালি, সোশ্যালি, যে কোনোভাবে, কমিউনালি আমরা হচ্ছি ডিভাইড করে অশিক্ষা, কুশিক্ষা, কুপমণ্ডুকতা এবং নারীর প্রতি সহিংসতা, নারীকে একদম একটা পণ্য হিসেবে ব্যবহার করার এই যে আপনার শত শত বছর ধরে, এর থেকে আমরা বের হতে পারতেছি না। কখনো ধর্মকে ব্যবহার করে, কখনো সমাজকে ব্যবহার করে, কখনো কুশিক্ষা, কুপমণ্ডুকতা, মূর্খতা, এইগুলো দিয়েই আমরা আজকে। এখন রামিসার ব্যাপারে যে বিস্ফোরণমুখ দেশ হয়েছে, এটাকে আমি পলিটিক্যালি না নিয়ে আমি বলবো, এইটার বিচারের জন্য যেমন দ্রুত, আমরা যতই বলি, আমি নিজেও বলছি, তারে সামারি মার্শাল ল কোর্ট করেন বা সামারি কোর্ট করেন, দ্রুত বিচার কিছু আছে, এগুলো কিছুই হয় না। কারণ আমাদের সমাজের যে প্রচলিত আইন, এখানে অনেক লুপহোল। প্রধানমন্ত্রী নিজে তার বাড়িতে গেছেন, সাথে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে, এবং উনি বলছেন 1 মাসের মধ্যে ইয়ে করবেন, এই বিচার সম্পন্ন করার জন্য উনি চেষ্টা করবেন। কিন্তু যে জিনিসটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো বিচার যে পাবে, তার বিচারটা সে যত দ্রুত এবং যত সুষ্ঠুভাবে পাওয়া আমাদের প্রচলিত আইনে আসলে বলতে গেলে অসম্ভব। কেন অসম্ভব? কারণ রামিসার বেলায় আমি আপনার ব্যাপারে আপনার সাথে মিল রেখে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে রামিসার ব্যাপারে এখন যেটা হচ্ছে, আনিসার বেলায় কিন্তু সেটা হয়েছিল। আনিসার যে ফাঁসির যে তার যে ধর্ষক, তার যে ফাঁসি হয়েছে 1 বছর হয়েছে, সেটা কিন্তু কার্যকর হয়নি। তাহলে এই যে রামিসার 1 মাসের মধ্যে হবে, এই যে আনিসা হলো না, এখন হয়তো নতুন রামিসা আরেকজন আমরা দেখতে হবে। আসলে বন্ধটার উপায় কি? আপনি বলছেন যে 1.5 লক্ষ মামলা আটকে আছে এই রেপ এবং এর পরবর্তী মার্ডারের ঘটনায়। কারণ হচ্ছে আমাদের আইনের ফাঁকফোকর। আপনি ধরেন, এই যে বললেন ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ডিএনএ টেস্ট, মানে আপনি সাইন্টিফিক ভাবে 48 ঘন্টা লাগে, ঠিক আছে, এই জন্য 24 ঘন্টা পরে উনি ইয়ে দিবেন,
এটা তো চাঞ্চল্যকর, পুরা দেশ আপনার বিস্ফোরিত হয়ে গেছে বলে বলতেছে। এইরকম মনে করেন আরো 1 ডজন 2 ডজন 10 ডজন বাকি আছে কথার কথা। তারপরে চার্জশিট দেবে, তারপরে বিচারিক আদালতে যাবে, বিচারিক আদালতের পরে সে উচ্চ আদালত হাইকোর্টে যাবে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট যাবে, সুপ্রিম কোর্টের পরে সে আপনার এই যে আপনার রাষ্ট্রপতির কাছে সে ক্ষমা ভিক্ষা চাইতে পারে। এই যে প্রসিজিওর, আমি তো এক নিঃশ্বাসে বললাম, এগুলো এক একটা 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পার হয়ে যায় এক একটা ধাপ পার হইতে। তো এই যে আমাদের বিচারহীনতার এই যে কার্যক্রম, এগুলো আসলে আপনি যদি এখন কোর্টে যান আপনি দেখবেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে অন্তত বিচারকের পদ 200টা খালি, হাইকোর্টে 300টা খালি। আপনি এবং আনুষঙ্গিক যে বিচারের যে আপনার এই যে আপনার আরো যে রসদ, পুলিশ এবং বিচার বিভাগ যদি সৎ না হয়, তাই না, অসততা তো আরেকটা বিশাল ব্যাপার। এখানে তো আমাদের পুরা সমাজটা তো মারাত্মক এক কারাপ্ট এবং অসৎ একটা সমাজ আমরা গড়ে তুলছি। এবং আপনি সৎ এবং স্বচ্ছ হলেই যেখানে বছরের পর বছর লাগে, এমনকি যুগের পর যুগ লাগে, সেখানে অসৎ হইলে সেটা কি হইতে পারে? আর অসৎ মানে আপনি বলতে পারেন, মানে উইথ অল রেসপেক্ট টু দোজ রিয়েলি গুড, তাদেরকে 2-1 জন বাদ দিলে বলবো 99% হচ্ছে কারাপ্ট, পচে ধ্বংস হয়ে গেছে। কারণ বিচার বিভাগ আমাদের সমাজের বাইরে না। এখন এই সমাজ গড়তে হলে এই বিচার বিভাগ এবং পুলিশ, একটা সমাজে একজন বিখ্যাত ফিলোসফার বলছেন, একটা সমাজে যদি বিচারক এবং পুলিশ বিভাগ মানে নিরাপত্তা বিভাগ যদি ঠিক থাকে, সেই দেশ ভালো হতে বাধ্য। আই রিপিট, কোনো পলিটিশিয়ান, কোনো সিভিল সার্ভেন্ট অথবা কোনো ব্যবসায়ী যত দুর্নীতি করুক, বিচার বিভাগ এবং পুলিশ বিভাগ যদি সৎ এবং ন্যায়পরায়ণ হয়, সেই দেশ, সেই জাতি ভালো হতে বাধ্য। কিন্তু আমরা কি দেখছি? আমরা স্বাধীনতার 55 বছর পরেও বিচার বিভাগটাকে যত পারি আমরা ধ্বংস করতেছি। তো আজকে রামিসার বিচার 1 মাসের মধ্যে হবে। রামিসার মতো আমার মেয়ে, আমার বোন যারা এই নির্যাতনের শিকার হয়েছে বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের ব্যাপারে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, 100, 1000, 1 লাখ, 2 লাখ আমি বুঝি না, এই ব্যাপারে সামারি কোর্ট করেন, সামারি কোর্ট করে 100, 1000 বিচারক নিয়োগ করেন, নিয়োগ করে আপনার এই সময়কালের মধ্যে একটা আপনি দৃষ্টান্ত স্থাপন করেন নারীর উপর যে নির্যাতন। আপনি জানেন নিশ্চয়ই যে এসিড নিক্ষেপ একটা ভয়াবহ আকার ধারণ করছিল নারীদের উপর। বেগম খালেদা জিয়ার আমলে সেই ব্যাপারে কঠোর আইনের পরে এই এসিড নিক্ষেপ অনেক নারীর আপনার অনেকে মারা গেছে, অনেকে মানে বিকৃত জীবন যাপন করতেছে। তাদের প্রতি আমাদের ভালোবাসা, সহানুভূতি, এবং সেটা বন্ধ করছিল বেগম খালেদা জিয়া। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, রামিসা সহ আগে পরে গত 10-20 বছরে 30 বছরে যত রকমের এই নারীর প্রতি সহিংসতা, সেটা যত বয়সের হোক, যে লেভেলেরই হোক, তাদের মৃত্যুদণ্ড কার্যকর আগামী 5 বছরে কয়েকশো, কয়েক হাজার করা দরকার। মৃত্যুদণ্ডের ব্যাপারে অনেক অনেক রকম কথা বলে, কিন্তু এই ধরনের হায়ানা, ওষুধের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে হায়ানা, যে নিজের বাচ্চা পর্যন্ত খায় ফেলে। এই হায়ানাদেরকে যদি আপনি মানে সত্যিকারের শাস্তি দিতে চান, আর বিচার বিভাগ এবং পুলিশ পদ্ধতিগতভাবে আমাদের যে কারাপশন, এটা আমাদের অতি অবশ্যই বন্ধ করার অথবা যতটুক সম্ভব কন্ট্রোল করার জন্য কি পদ্ধতি কোনো ব্যক্তিগুলা থামাইতে পারবে না। আমাদের যে মেথডিক্যাল এবং সিস্টেমেটিক্যাল যে শয়তানি, কারাপশন, এগুলো বন্ধ করার জন্য উদ্যোগ নিবেন। 2024-এর 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান এর মধ্যে এই প্ল্যানও চাইব, আশা করব। ধন্যবাদ। কিন্তু এখানে যদি আমি আপনাকে একটা জায়গায় প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে প্রভাবশালী মহল, আমি বিচার বিভাগ, আইন বিভাগ সব জায়গায় শ্রদ্ধা রেখে বলতে চাই, এটা হচ্ছে এই যে প্রভাবশালী মহলের আওতায়, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা জামিন পেয়ে যাচ্ছে, কিংবা যতটুকু শাস্তি হওয়ার প্রয়োজন ততটুকু শাস্তি হচ্ছে না। কিংবা এই যে বিচার বিভাগ থেকে, কিংবা যেই জায়গায় থেকে, আদালত থেকে যে উকিল
সে জানছে, একটা উকিল কিন্তু জানে সে আসলে কতটুকু অপরাধী কিংবা অপরাধী কিনা, তার কাছে মোটামুটি একটা ভালো ধরনের ধারণা থাকে যে তার ক্লায়েন্ট আসলে অপরাধী কিনা। এই যে ক্লায়েন্ট অপরাধী জানার পরে তারা মামলা নিচ্ছে, তারা মামলা যে কোনো উপায়ে জিতে তাদেরকে একটা মারপ্যাচের অধীনে তারা নিয়ে আসছে। এইটা আসলে বন্ধ করার উপায় থেকে প্রভাবশালী মহল, বিচারক এবং হচ্ছে আইনজীবী, আসলে এইটার মাঝে যে একটা গ্যাপ আছে সেটা আসলে সমাধান কি? এখানে আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব। সেটা হলো, একজন অপরাধী ততক্ষণ পর্যন্ত অপরাধী না যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণিত হয়। এটা কি করবেন আপনি? মনে করেন এই যে রামিসার নির্যাতনকারী, এই হায়না, এই শয়তান স্বীকার করছে, কিন্তু আমাদের প্রচলিত আইনে যতক্ষণ পর্যন্ত একজন বিচারক এটা রায় না দেবে ততক্ষণ পর্যন্ত সেটা কার্যকর করতে পারবে না। আর সে অপরাধী হলেও তার বিচার চাওয়ার অধিকার আছে। এটা কিন্তু আপনি আপনার পরবর্তী প্রসঙ্গটা আমি বলবো। তো কোনো উকিল ব্যক্তিগতভাবে বলতে পারে যে আমি রামিসার এই নির্যাতনকারী, হত্যাকারীদের আমি আইনি সহায়তা দিব না। অবশ্যই সেটা বলতে পারে তার নৈতিকতার দিক থেকে। সেখানে বাংলাদেশের সকল আইনজীবী বলতে পারে, বলুক। কিন্তু একটা প্রতিষ্ঠান সেটা বলতে পারে না। মনে করেন বাংলাদেশ বার কাউন্সিল এটা বলতে পারবে না। কারণ সে তার ডিফেন্স যেটাকে বলে, সে ডিফেন্স তার করার অধিকার তাকে দিতে হবে। এটা হচ্ছে আইনের কথা। প্রভাবশালী মহল, পয়সার দাপট, ক্ষমতার দাপট এবং জামিন নেওয়া, এই যে অনৈতিক, আমি যে কথাটা একটু আগে বললাম, সেটা মানে বিচার বিভাগের সকল স্তরে, সেটা বিচারক বলেন, সেটা আইনজীবী বলেন, সেটা বিচার কার্যে জড়িত অন্যান্য কর্মকর্তা বলেন, সেটা জেলখানা বলেন, সেটা জেল সুপার বলেন, জেলের যত রকম মানে, এবং পুলিশ। আর দেখেন, পুলিশ হচ্ছে সারা পৃথিবীর নিরাপত্তা বিধান করা একটা সংস্থা। আপনি যে, আমি এই শহরে থাকি, মনে করেন আমরা বলতে কথায় কথায় আমি বলি মন্ট্রিয়াল শহরে, আপনি একজন পুলিশ মানি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সে বিচারক। কোনো মিথ্যা কথা বলবে না, কোনো ঘুষ দিতে পারবেন না, কোনো বেআইনি কাজ করবে না। অথচ এই পুলিশ নিয়োগ করে নির্বাচিত মেয়র, একটা রাজনৈতিক দলের মেয়র যে সে। কিন্তু এই পুলিশ কোনো অন্যায় করলে মেয়রকে প্রথমে গ্রেপ্তার করবে। প্রধানমন্ত্রীর গাড়ি যদি ট্রাফিক আইন ভঙ্গ করে প্রথমে তাকে অটোমেটিক, এখানে করেছে যেমন আমাদের এখানে এআই বসাইছে, আপনি জরিমানা দিতে হবে। তো আমাদের পুলিশ তো সেটা এখনো হচ্ছে না। কেন হচ্ছে না? কাগজে কলমে পুলিশ কি কাউকে মাফ করার অধিকার আছে? আইনের বাইরে, পুলিশের নীতিমালার বাইরে, দেশের সংবিধানের সর্বোচ্চ আইনের বাইরে কাউকে কি সে ফেসিলিটি দিতে পারে? পারে না। আপনি তদন্ত করবেন, তদন্ত রিপোর্ট যা পাবেন তাই দিবেন। প্রভাবশালী মহল ফোন করবে, মন্ত্রী ফোন করবে, ফরগেট অ্যাবাউট অল দিস ননসেন্স। মন্ত্রী এবং সচিব, পুলিশকে অনুরোধ করব, এই পরবর্তী বাংলাদেশে আপনারা কাউকে তোয়াক্কা করার দরকার নাই। কিন্তু পুলিশকে তো উপর থেকে যখন কল করা হয় বলে যে উপর মহলে নির্দেশ করেছে, কখনো মামলা নিচ্ছে কখনো মামলা নিচ্ছে না, এই ব্যাপারটা কিভাবে দেখেন? আমি বলি আপনাকে, এই যে পুলিশের যদি শিক্ষা না হয়, বেনজির এখন কোথায়? এই যে সাবেক আইজি, এই যে মনিরুল কোথায়? এই যে হোটেল খুলছিল তার নাম কি, ডিবি হারুন, তারা কোথায়? আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জেলখানায় কেন? কারণ সে পুলিশের খাতায় যে আইন আছে সেইটা না মেনে মাফিয়া হাসিনার আইন মানছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কোথাও ইন্টারফেয়ার করছে কোনো অভিযোগ আপনি পাবেন? আমি মনে করি পাবেন না। অন্য প্রধানমন্ত্রী যদি ইন্টারফেয়ার না করে, তাহলে অন্য কোনো মন্ত্রীর বাপের সাধ্য আছে পুলিশকে ইন্টারফেয়ার করার? পুলিশকে অনুরোধ করব, আপনারা আপনাদের মা বাবার কসম নিয়ে, আল্লাহর কসম নিয়ে আপনারা আইন প্রয়োগ করেন নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে। দল, জাতি, ধর্ম, বর্ণ কোনো দিকে তাকাবেন না। কোনো আত্মীয় স্বজন, আপনার বাবা, আপনার ছেলে মেয়ে হলেও যদি আপনি উপযুক্ত রিপোর্ট দিতে পারেন, তাইলে মনে করবো ইউ আর রিয়েল পুলিশ। যেটা আমরা উন্নত বিশ্বে দেখতে পাচ্ছি, গণতান্ত্রিক দেশে দেখতে পাই, পুলিশ মানে হচ্ছে সে আইনের বাইরে একটা কাজ করবে না। এই পুলিশ রিপোর্টের উপর নির্ভর করে আপনার বিচার। কোন বিচারক পুলিশ রিপোর্ট যদি ভুল দেয়, কিচ্ছু করার নাই বিচারকের, কারণ কাগজ, তদন্ত রিপোর্ট, এটার উপরই বিচার নির্ভর করে। সুতরাং পুলিশকে এখন অনুরোধ করব, প্লিজ, এনাফ ইজ এনাফ। অনেক কিছু হয়ে গেছে, আপনারা আইন প্রয়োগ করে দেখান যে সুষ্ঠু এবং নিরপেক্ষ আপনারা তদন্ত রিপোর্ট দিবেন। টাকা পয়সা
কবরে নিয়ে যাবেন না, বেনজিরের মতো পালানোর দরকার নাই। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এখন হাসিনার নির্দেশে করছে বলে রাত সাক্ষী হইয়া জবানবন্দি দিচ্ছে। পুলিশের সিপাই থেকে আইজি পর্যন্ত সবাইকে অনুরোধ করব, একটু দেখান আপনাদের ক্ষমতা। সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ তদন্ত এবং পুলিশি আইন প্রয়োগ আমরা আপনাদের থেকে চাই। যদি আপনার চাকরি যায়, এই দেশের জনগণ আপনার চাকরি রক্ষা করবে। তারেক রহমান সাহেব সেই নিশ্চয়তা দিচ্ছেন। বাংলাদেশের পুলিশকে অনুরোধ করব, আপনারা দয়া করে ঘুষ খেয়ে মানুষের রক্তের সাথে, মানুষের ইমানের সাথে আর বেইমানি করেন না। আর বেনজির, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন আর মনিরুল হইয়েন না। দয়া করে বাংলাদেশের মানুষকে সত্যিকারের পুলিশি, যে পুলিশের প্রতি যে শ্রদ্ধা মানুষের চলে গেছে, সেটা ফেরত আনার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করি। না হয় আপনারা যেরকম ভাবে 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, অধিকাংশ, আমি সবাইয়ের কথা বলবো না, আবার বাংলাদেশের মানুষ আপনাদেরকে সেই জায়গায় ফেরত চায় না। প্লিজ বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য তদন্ত রিপোর্ট, পুলিশি আইন সঠিকভাবে, আইনগতভাবে পুলিশের নীতিমালা অনুযায়ী প্রয়োগ করুন।